আজকে টিফিনে তোমাকে কি দিয়েছি বলো তো? ম্যাঙ্গো দিয়েছি আর তার সাথে বিস্কিট দিয়েছি, ঠিক আছে? আজকে আর টিফিন বানিয়ে দিইনি। গুড মর্নিং, শুভ সকাল। আর দেখো ঘুম থেকে উঠে সকাল সকাল ডোডোর অত্যাচার। হ্যাঁ হ্যাঁ, ওটা 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 কি ঘোড়া? এই দেখো আমাদের ডোডো বাবু আর তিধা একটা ডোডোকে কি কেটে দিয়েছে, তিলক কেটে দিয়েছে। আর ডোডো সকালবেলা দেখো বিছানাপত্র সব এক, আগে তিধাকে স্কুলে দিয়ে আসি, স্কুলে দিয়ে আসি, স্কুলে দিয়ে এসে তারপরে ও মেকআপের ব্লাশগুলো এরকম করে নষ্ট করছো, করো করো। এই দেখো এখানে কাগজ ছিঁড়েছে, ওষুধ। ওর ব্যাগের মধ্যে কি আছে? দিদির ব্যাগের মধ্যে কিচ্ছু নেই বাবা, তুমি কি বসো এখানে, এখানে বসো, এখানে বসো। ওই পড়লো বাবা, ও শুয়ে পড়লো একদম। চলো দিদিকে দিয়ে আসি গা। চ চ দিদি চ, দেরি হয়ে যাচ্ছে, চ চ চ। স্কুল থেকে দিয়ে আসার পরে কিন্তু নজর পড়ে একদম আমার ফুলের দিকে। তাতে যদি এই বেলি ফুলগুলো ফোটে তাহলে তার কোনো কথাই নেই, মনটা পুরো একদম খুশখুশ হয়ে যায়। আজকে 4টে বেলি ফুল ফুটেছে আর অনেকগুলো সাদা ফুল ফুটেছে। আর ওই যে গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছটাতে তো অনেক সাদা ফুল ফুটেছে। তো এখান থেকে আমি হচ্ছে 4টে তুলসী পাতা তুলে নেব। প্রত্যেকবারই কিন্তু তুলসী পাতা তুলতে হয় না, এটা কিন্তু আমাদের সবসময় মাথাতে থাকে না আর কি। ব্যাস, একটা গপু, 10টা ঠাকুর তো নেই ঘরে, যখন সিংহাসন পাতবো তখন প্রচুর ফুলের দরকার। এর আগের দিন তোমাদেরকে ভ্লগে দেখিয়েছিলাম যে আমার গোটা ঘরের অবস্থা কি করেছিল, পোকাতে একদম যাচ্ছে তাই অবস্থা। তো সেগুলো তো রাত্রে আমি অনেকটা ক্লিন করে রেখেছিলাম। এখন সকালবেলা এই যে দেখতে পাচ্ছ, এই যে পালকগুলো, মানে কি বিশ্রী লাগছে, এদিক দিয়ে ঝাড় দিচ্ছে, ওদিক দিয়ে হাওয়াতে পালাচ্ছে, ওদিক দিয়ে ঝাড় দিচ্ছে, ওদিক দিয়ে হাওয়াতে পালাচ্ছে। ফাঁকা জায়গায় থাকার যেমন একটা ভালো দিক আছে, তেমন খারাপ দিকও আছে। এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এটার ভালো দিক একটাই, খুব সুন্দর হাওয়া বাতাস পাওয়া যায়। আর খারাপ দিক এইটাই যে এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরেও তাই, মানে কি করে এগুলো পরিষ্কার করব এটা ভেবে ভেবেই আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। একটাও আর পালক নেই। দেখো খাটের নিচ একদম সব জায়গা থেকে পরিষ্কার করে ক্লিন করে একদম মুছে নিয়েছি ঘরটাকে। এবার ঠাকুরটাকে পুজো দিয়ে দেবো। আর এখানে হচ্ছে তোমার পরে তখন কাজকর্ম সারা হবে, ওই জন্য আমি সকাল সকাল কাপড় কেচে আগে আজকে পুজোটা দিয়ে দিলাম ঠাকুরকে। পরে তখন কাজকর্ম সেরে স্নান করে রান্নাবান্না হবে। এখানে বসে বসে এখন বাসনটা আমি মাজবো। দেখো আমার বাটিগুলো কেমন হয়ে গেছে, এগুলো সব কালো কালো হয়ে গেছে। সারাদিন জল থাকে তো, তিতা সন্ধ্যে দেয়, আমি আর ছুতে পারি না। আজকে এগুলো ঘষে ঘষে একদম পরিষ্কার করব। এই খেজুরগুলো দেখতে দেখতে 3-3.5 মাস হয়ে গেল। মানে তোমাদের দাদাভাই যখন এসেছিল তখন খেজুরগুলো আমাকে এনে দিয়েছিল আমার প্রেশার লো বলে। আর আমি এত কুড়ে মানে খাওয়ার দিকে বিশেষ করে ভীষণ কুড়ে, যেটা আমার মা আর আমার শাশুড়ি মা সব থেকে বেশি ভালো জানে। মানে আমার মাকে জিজ্ঞাসা করলে আমার মা বলবে হ্যাঁ, যে আমি কোনো জিনিস নিয়ে খেতে পারি না। সেই অভ্যাসটা আমার এখনও পর্যন্ত রয়ে গেছে। ওখানে থাকতে মা বলে বলে খাওয়াতো, আর শ্বশুরবাড়িতে থাকতে আমার শাশুড়ি মা বলে বলে খাওয়াতো, এই খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। আর এখানে এসে ওই একার মতো থাকি তো, ওই জন্য যতই বলো না কেন, মানে যখন ওই প্রেশারে একদম মাথা ঘুরে 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 পড়ি তখনই ওই মানে খেজুরগুলো খাওয়া হয়। তাছাড়া যতক্ষণ আমি ভালো থাকি না, নিজের মানে শরীরের প্রতি একদমই যত্ন নিই না। এটা হচ্ছে আমার ভীষণ বাজে একটা স্বভাব। ওই কথাই আছে না, গাধা জল খায় কিন্তু জলটাকে ঘোলা করে খায়। তো আমি হচ্ছি সত্যি কথা বলতে গেলে গাধা, কারণ আমি জল খাই যখন আমার একদমই অসুস্থ হয়, তখন আমি ওই ঘুলিয়ে জলটাকে খাই। কারণ যতক্ষণ আমি ভালো থাকি না, আমি নিজের শরীরের দিকে একটুও কেয়ার করি না, সেটা হচ্ছে আমার সবথেকে বড় দোষ। আর এই যে বাসন মাজা, বুঝতেই পারছো ভীষণ কষ্টের কাজ। একবার মনে মনে ভাবলাম যে ওই ডিশ ওয়াশারগুলো একটা কিনবো। তারপরে অনেকের ভ্লগ দেখে দেখলাম ও যেভাবে আমাকে ওই সাজিয়ে গুছিয়ে ওর মধ্যে দিতে হবে, তার থেকে ওই ভাত পরিষ্কার করে পরিষ্কার করে তার থেকে ততক্ষণ আমি হাতেই বাসন মেজে ফেলবো। আমার অত ধৈর্য থেকে আর কি কুলাবে না। আর এদিকে হচ্ছে গ্যাসটা কালকে ভালো করে না, গ্যাসটাকে মোছা হয়নি, মানে রান্নার পরে ওরকমই ছিল গ্যাসটা আর কি। তো দেখবে গ্যাসটাকে যদি তুমি খুব সুন্দর করে একদম ক্লিন করে পরিষ্কার করে রান্নাঘরটাকে একদম সুন্দর করে রেখে দাও, যখন তুমি রান্না করতে যাবে আর কি, তখন তোমার কিন্তু রান্নাতে মনটা না থাকলেও মনটা দ্বিগুণ বেড়ে যাবে। আর রান্নাঘরটা যদি এলোমেলো থাকে, অগোছালো থাকে, ভালো পরিষ্কার না থাকে, সেক্ষেত্রে দেখবে রান্না করতে গেলে একটা এনার্জি পাওয়া যায় না। এটা পুরোপুরি আমার পার্সোনাল মানে আমার ব্যক্তিগত মতামত, যেটা আমার মনে হয় সেটাই আমি তোমাদেরকে বললাম। তো ওই জন্য রান্নার আগে না সবসময় চেষ্টা করি নোংরা থাকলেও ভালো করে একটু চকচকে ঝকঝকে করে নিই। রান্নার পরে থাক, ভালো লাগছে না করলাম না, বা পরে করে নেব, কিন্তু ওই রান্নার আগে তো করতেই হবে, না হলে রান্নাতে ঠিকঠাক একটা মন বসে না। তো
তো মোটামুটি তোমার এগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এই বোতলটাতে আমার এত তেল ছিটের পুরো একদম মানে স্পট পড়ে গেছে না, ওই তোমার বাসন মাজার সাবান দিয়ে ভালো করে ডলে ভিজিয়ে রেখেছি। আর ওই তেলটাতে গা গড়িয়ে গড়িয়ে তেল পড়ার একটা সমস্যা আছে, ওটা একটা মুদ্রা দোষ। আর গ্যাসটা কিন্তু আমার দেখতে দেখতে গ্যাসের বয়স মানে গ্যাসের ওভেনটার বয়স আমার কিন্তু অনেক দিনই হয়ে গেল। তোমাদের দাদাভাইয়ের সাথে যখন কল্যাণীতে গেছিলাম তখন একটাও আর পালক নেই। দেখো খাটের নিচ একদম সব জায়গা থেকে পরিষ্কার করে ক্লিন করে একদম মুছে নিয়েছি ঘরটাকে। এবার ঠাকুরটাকে পুজো দিয়ে দেবো। আর এখানে হচ্ছে তোমার পরে তখন কাজকর্ম সারা হবে, ওই জন্য আমি সকাল সকাল কাপড় কেচে আগে আজকে পুজোটা দিয়ে দিলাম ঠাকুরকে। পরে তখন কাজকর্ম সেরে স্নান করে রান্নাবান্না হবে। এখানে বসে বসে এখন বাসনটা আমি মাজবো। দেখো আমার বাটিগুলো কেমন হয়ে গেছে, এগুলো সব কালো কালো হয়ে গেছে। সারাদিন জল থাকে তো, তিতা সন্ধ্যে যায়, আমি আর ছুতে পারি না। আজকে এগুলো ঘষে ঘষে একদম পরিষ্কার করব। কিচেন পরিষ্কার করতে আসলে আমার জামা কাপড় একদম ভিজে সবসময় হয়ে যায়, কিছু করার থাকে না। কারণ ওই বেসিনটা একটু মানে দিদিদের এই তাকটা না একটুখানি উঁচু মতো, আমার মনে হয় আর একটু নিচু হলে বেশি সুবিধা হতো। ওই যে সিলিন্ডারটা দেখতে পাচ্ছ না, ওটা কিন্তু আরেকটু মানে নিচুর দরকার ছিল, যাতে সিলিন্ডারের লেভেলে যদি সবসময় গ্যাসের এই তাকটা করো, মানে হয়তো সিলিন্ডারটা ঢোকার পরে হয়তো একটুখানি 2 আঙুল কি 2.5 আঙুল মতো জায়গা থাকলো, তাহলে সব থেকে বেশি ভালো হয়। দিদিদের কিন্তু অনেকটাই গ্যাপ আছে, আর যত উঁচু হবে না তত রান্না করতে বেশি অসুবিধা হবে। কারণ ওই তাকের উপরে একটা গ্যাসের ওভেন রাখবে, তার উপরে কড়াই। আর আমাদের পাঞ্জাবে থাকতে আমার মানে গ্যাসের তাকটা এতটাই উঁচু ছিল, বারবার হাতে ছাকা লেগে 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 মানে হাতের এই তালুর উপরে মানে হাতটাতে পুরো একদম পুরো কালো কালো স্পট দাগ এখনও কিন্তু আমার মেলায়নি, এখনও হয়ে আছে। তো রান্নাঘরটা মানে ওই আলাদা আলাদা করে খেপে খেপে মুছছি। প্রথমে ওই দিকের ঘরটা মুছলাম, তারপরে এই দিকের ঘরটা মুছলাম, এখন আবার রান্নাঘর। মানে আমি না কাজ করার সময় একবার এদিকে যাই একবার ওদিকে যাই, মানে একবার রান্নাঘরে বাসনটা ধুলাম, আবার ওদিকে গেলাম ঝাড় দিতে, আবার ওদিকে ওই ঘরটা মুছে দিয়ে আসলাম। মানে বেশিরভাগ ঘরগুলো একসাথেই মোছা হয়, তার জন্য না। তো এখন পেয়ে গেছে আমার জোরদার খিদে পেয়ে গেছে বলতে কালকে রাতে না আমি ভাত টাত কিছু খাইনি, মানে কালকে আমার খেতে ইচ্ছা করেনি কিছু। তো ওই অল্প করে দেখলাম অল্প পরিমাণে একটু ভাত ছিল, আর কালকেকার তরকারিও একটুখানি রয়ে গেছিলো। তো ভাতটা একদমই অল্প পরিমাণে ছিল, ওই জন্য ওর মধ্যে অল্প করে একটু মুড়ি নিলাম, তার সাথে একটা কাঁচা পেঁয়াজ। সত্যি কথা বলতে পান্তা ভাত কিন্তু আমি খেতে ভালোবাসি, এটা আমার বলতে কোনো লজ্জা নেই। আর যারা পান্তা ভাতের সাথে মুড়ি দিয়ে কোনো দিন খাওনি, একদিন টেস্ট করে দেখো, খুব ভালো লাগবে খেতে। একটু লবণ আর কাঁচা তেল দিয়ে ভাতটাকে ভালো করে মেখে নেবে। আমি কাঁচা তেলটাকে অ্যাভয়েড করেছি, কারণ কাঁচা তেল আমি এখন খাচ্ছি না। তো মানে যেটাতে না দিলে নাই সেটাতেই খাচ্ছি। তো খাওয়া দাওয়া করে স্নান করিনি, খাওয়া দাওয়া করে এখন এই যে দেখতে পাচ্ছ ফ্রিজের মধ্যে মাছ। এই মাছটা দেখে আমার বরের কথা হঠাৎ করে মনে পড়ে গেল। মনে হচ্ছে আমার বর একদম কাশ্মীর থেকে আমার জন্য গিফট পাঠিয়ে দিয়েছে। মানে কাশ্মীরে যেমন বরফের কোনো অভাব নেই, এইরকম দেখো পুরো একদম মনে হচ্ছে কাশ্মীরের বরফ জমে একদম। বর একদম প্যাকিং করে কাশ্মীর থেকে এত সুন্দর আমাকে একটা গিফট পাঠিয়ে দিয়েছে, আমি পুরো দেখেই খুশি হয়ে গেছি। মানে এখন বরফ দেখলেই বারবার করে বরের কথাটা মনে পড়ে যাচ্ছে। আর তোমরা অনেকেই মানে কমেন্ট করেছিলে যে দাদাভাই কি অমরনাথের ডিউটিতে গেছে। হ্যাঁ, তোমাদের দাদাভাই মানে কাশ্মীরে পার্মানেন্ট পোস্টিং হয়নি, কিন্তু ও আর কি অমরনাথে ওর ডিউটি পড়েছে এখন 3 মাসের জন্য। এখন তো আর এমনিতেও বাড়ি আসতে পারবে না। আর সবথেকে যেটা ভালো কথা সেটা হচ্ছে যে তোমাদের দাদাভাইয়ের অমরনাথ দর্শনটা হয়ে যাবে ওখান থেকেই। তো ও বলছিল যে শুক্রবার শনিবার নাগাদ ওরা অমরনাথ দর্শনে যাবে। আর আমাদেরকেও বলছিল যে এখানে ফ্যামিলি আনারও ব্যবস্থা আছে, যদি তুমি বলো যে আমার ভীষণ শখ কেদারনাথ অমরনাথ যাওয়ার না, আমার সত্যি কথা বলতে ভীষণ শখ। কিন্তু দেখো তোমাদের দাদাভাইয়ের না অতটা কিন্তু মনে ইচ্ছা নেই। মানে আমার যেমন একটা ভীষণ শখ কেদারনাথ অমরনাথের, ওর কিন্তু মনের মধ্যে সেই ইচ্ছাটা নেই। হ্যাঁ, দর্শন হলে হবে, যে আমার যেমন একটা আগ্রহ সেই জিনিসটা নেই। তারপরেও দেখো সবসময় এরকমই হয়, দেখবে যার মনে ইচ্ছা থাকে আগ্রহ থাকে সে তার সেই জিনিসটা হয় না। কিন্তু দেখবে যে অতটা সেই জিনিসটার প্রতি আকর্ষিত না, তার সেই জিনিসটা ঠিকঠাকই হয়ে যায়। তো আমাকে ওই আজকে ফোন করে সকালের দিকে বলছিল যে তুমি এত মানে কেদারনাথ অমরনাথ যাওয়ার কথা বলো, মানে যখনই আমি একা একা যাবো না তোমার কথা আমার ভীষণ মনে পড়বে। এটাই মনে হবে যে এখানে যদি তোমাকে আমি আনতে পারতাম তুমি হয়তো অনেকটা বেশি খুশি হতে। কিন্তু কি বলো তো, আমাকে আর আমার মেয়েকে একা একা যেতে হবে মানে কাশ্মীর পর্যন্ত, এটা আমার পক্ষে সম্ভব না। কারণ আমি উপর থেকে যতটাই শক্ত ভিতর থেকে ততটাই নরম। তো যদি তোমাদের দাদাভাইয়ের সাথে একসাথে এই সুযোগটা থাকতো আমি অবশ্যই সুযোগটাকে মিস করতাম না, কাজে লাগাতাম। কিন্তু মেয়েকে নিয়ে একসাথে কাশ্মীর পর্যন্ত মানে তোমাদের দাদাভাইয়ের কাছে পৌঁছানো আমার কাছে একটু ডিফিকাল্ট আছে, মানে আমার কাছে ভীষণ একটু না। তো সেই জন্য আমি বললাম না, তুমিই যাও, তুমিই ঘুরে আসো। ভগবান যদি আমাকে কোনো দিন টানে আমাকে দিন দেয় তাহলে নিশ্চয়ই আমি সেখানে যেতে পারবো। কারণ ভগবান যদি আমাকে না দেয় না, টিকিট কেটেও সমস্ত কিছু করে, কারণ ভগবানের যদি ইচ্ছা না থাকে হবে না। আর যদি তোমার ইচ্ছা নাও থাকে দেখবে ভগবান যদি টানে তোমার ঠিক সে জায়গায় যাওয়া হয়ে যাবে।
তো আজকে দুপুরে লাঞ্চ মেনুতে আছে একদম প্লেন মাছের ঝোল। তো মাছের ঝোলটা একটু আলাদা রকমভাবে রান্না করছি। তো এই যে দেখতে পাচ্ছ জিরে আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিলাম। এবার কিন্তু কাঁচা লঙ্কা জিরেটাকে একটু ভালো করে ভেজে নিয়ে আলাদা করে ছেঁকে তেল থেকে তুলে রাখবো। তোমরা তো প্রত্যেক দিনই নর্মাল মাছের ঝোল আদা জিরে বাটা দিয়ে তো খেয়েই থাকো, আজকে একদিন মানে একদিন এরকমভাবে রান্না করে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। জিরেটা একটু বেশি পরিমাণে দেবে, একটু বেশি বলতে কি গাদা না, দেখতেই পেলে আমি কতটা দিয়েছি। তো যেহেতু আজকে আমি মাছের ঝোলটা আর কি পটল দিয়ে করছি, তো পটলটা আমার সবজির মধ্যে ভালো লাগে, তো আদাটা বেটে দিলে ভালো হয়। আমি আর আদা বাটতে ইচ্ছা করলো না, একটুখানি ছেঁচে দিয়ে দিয়েছিলাম আদাটাকে, একটু ভালো করে ছেঁচে নিয়ে কষার সময় একটু আদা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে দিয়ে দিয়েছিলাম। আর ওই আগে থেকে যে জিরে আর কাঁচা লঙ্কাটা ভেজে রেখেছিলাম ওটাকে মিক্সিতে দেখো ব্লেন্ড করে রেখেছি। এটা একদম নামানোর শেষ মুহূর্তে দেবো আমি, এই যে ব্লেন্ড করে রেখেছি, তাহলে কিন্তু টেস্টটা একদম অন্যরকম হবে। মানে প্রত্যেক দিনের যে মাছের ঝোলটা হয় তার থেকে এটা আলাদা হবে। এ দেখো এ দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে বন্ধ করে এটাকে ধুয়ে একটুখানি জল দেবো, যেহেতু মশলাটা লেগে আছে গায়ে। তারপরে তোমার একদম জাস্ট 1 মিনিটও দেরি করব না, জাস্ট একটুখানি মানে 1 মিনিটের মধ্যে ফুটে উঠবে আর নামিয়ে দেবো, যেহেতু একটুখানি জল দিলাম। তো এই ছিল আজকে আমার দুপুরের রান্না। খুব সিম্পল ছিল, কিন্তু একটু ঝাল ঝাল, আমরা তো ঝাল খেতে ভালোবাসি, আমার মেয়েও খেতে ভালোবাসে। আর ভাজা জিরের যে স্মেলটা বেরোবে না তরকারিতে, ওটা একটা অন্য রকমের একটা যেন স্বাদটাকে বয়ে আনবে। তো দুপুরে এর সাথে যদি একটু গন্ধরাজ লেবু হতো তাহলে তো জমে ক্ষীর হয়ে যেত, কিন্তু দুর্ভাগ্যবশত গন্ধরাজও নেই, এমনি রাজও নেই, মানে কোনো রাজই নেই। তো ওই জন্য এই রাজ দিয়েই আমার পেটটাকে এখন ভরিয়ে দিতে হবে। তো আজকের পুরো ব্লগটা না আমার রান্না করা দিয়েই ছিল, জানো তো। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠলাম, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, লম্বা টানা একটা ঘুম দিলাম। তিদা ঘুম থেকে উঠে বায়না করছে আমাকে কিছু ব্রেকফাস্ট বলছি সরি, আমাকে কিছু টিফিন বানিয়ে দাও। তো কী বানাবো, তারপরে বলছে আমাকে এগ ডেভিল বানিয়ে দাও। আলুটাকে ডিমটাকে প্রেসারে ভালো করে সিটি মেরে নিয়েছি, তারপরে সেটাকে বার করেছি। আর ডিমটাকে বেশ ভালো করে খোসা ছাড়িয়ে 4টে করে কেটে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আদা জিরে, তারপরে তোমার হচ্ছে একটু পেঁয়াজ দিয়েছি, মানে সব কিছু দিয়ে একটা মশলা করে নিয়েছি। এটাকে ভালো করে কষিয়ে আলুর একটা পুর বানাবো, যেমন করে চপ টপ বানায় না ওরকম করে আলুর একটা পুর বানাবো। আর ডিমগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি, একটু বাদাম ছিল, বাদামটা একটু নরম হয়ে গেছিলো বলে তেলে ভেজে নিয়েছি যাতে একটু মচমচে হয় বাদামটা। তো এবার আলুগুলো দিয়ে ভালো করে একদম নাড়াচাড়া করে যখন লাস্টের দিকে দেখবো একদম আলুটা হয়ে এসছে, তখন এর মধ্যে বাদামটা দেবো। তারপরে যে ডিমটাকে তোমরা দেখতে পাচ্ছ ওটাকে আলু দিয়ে আর কি গোল মতো একটা ডিমের শেপে বানাবো। আর এটা সব থেকে বেশি ভালো হয় যদি তুমি একটা কাঁচা ডিম, মানে এটাকে আলু দিয়ে ওইটাকে কোটিং করার পরে যদি কাঁচা ডিম দিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে যদি ওটাকে দিয়ে তেলে ভাজো, তাহলে ভীষণ মানে উপরটা একদম ক্রিস্পি হয়। কিন্তু আমার কাছে যেহেতু এই মুহূর্তে পাউরুটিও ছিল না যে একটু সেঁকে নিয়ে ওটাকে ব্রেড ক্রাম্বস বানিয়ে নেবো, কিংবা যদি টোস্ট বিস্কুট থাকতো, টোস্ট বিস্কুটটাকে একটু মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে না তোমার ওটা দিয়ে করলেও হয়। তো কোনোটাই আমার কাছে যেহেতু ছিল না, ওই জন্য আমি একটা বেসনের পুর বানালাম। তো বেসনের পুর দিয়ে আমি মনে মনে ভাবলাম যে চপও বানানো হবে, তার সাথে এটাও বানানো হবে। কিন্তু সমস্যাটা যেখানে হয়েছিল সেটা হচ্ছে আলুর পুরটা না আমার অনেকটা কম হয়ে গেছিলো। সেই জন্য এই যে দেখতে পাচ্ছ এগুলো আমি খুব বেশি আলু দিয়ে করতে পারিনি, কারণ আমি ভেবেছিলাম 8টা এগ ডেভিল করবো, মানে 4টে দিদিভাইদের দেবো, আর দিদা 2টো খাবে আমি 2টো খাবো। কিন্তু মাঝখান থেকে 4টে মানে আমি টোটালে এগ ডেভিল করতে পেরেছিলাম 5টা, দিদিভাইদেরকে 2টো দিয়েছিলাম। আর তার সাথে চপ ভেজেছিলাম, এই যে গোল গোল দেখতে পাচ্ছ চপগুলো কিন্তু ভীষণ মুচমুচে হয়েছিল। মানে এগ ডেভিল করতে গেলে আলুর পরিমাণটা একটু বেশি লাগছিল, যেটাতে আমার অতগুলো হতো না। তো ওই জন্য মিলিয়ে মিশিয়ে 5টা এগ ডেভিল করেছিলাম, আর হচ্ছে বাদবাকিগুলো চপ বানিয়ে নিয়েছিলাম অল্প অল্প করে আলু দিয়ে। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। টেস্টি হয়েছে বাবু, ভালো টেস্টি হয়েছে। এবার তোমাদেরকে আমি এটা ভেঙে দেখাচ্ছি, জাস্ট মচমচে কেমন হয়েছে একটু দেখায়। আচ্ছা এটা দেখাই কেন, এই দেখো ভীষণ মচমচে হয়েছে, দেখো উপরটাই দেখো ক্রিস্পি হয়েছে, তারপরে ভিতরে আলু আর একটা ভিতরে ডিম, আর এই দেখো ডিম, দারুণ লাগছে কিন্তু খেতে। আমি খাও, বহুত আচ্ছা লাগছে এটা খেতে। আমরা এদিকে এগ ডেভিল খাই, তোমরা দেখতে থাকো। আর খেতে ইচ্ছা করলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে হবে, কারণ এই মুহূর্তে তো আমাদের পেটের মধ্যে অলরেডি চলে গেছে, আর বাড়িতে আসলে অবশ্যই তোমাদেরকে বানিয়ে খাওয়াবো। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করো। টাটা বাই বাই, লাভ ইউ অল, ভালো থেকো সুস্থ থেকো।